নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই লাইনটা অত্যন্ত বিখ্যাত একটা লাইন, শ্রী চৈতন্য চরিতামৃতের এটা একটা লাইন। তা এখন এই শ্রী চৈতন্য চরিতামৃত পশ্চিমবঙ্গের সাহিত্যে বা বাংলা সাহিত্যে অথবা বাংলা সংস্কৃতিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য এই লাইনটাও বাঙালির কাছে অত্যন্ত পরিচিত একটা লাইন। কিন্তু এই চৈতন্য চরিতামৃত যে কর্ণাটকের মঞ্চেও এতটা জনপ্রিয়, কর্ণাটকের মানুষজন যারা কন্নড় ভাষায় কথাবার্তা বলেন বা পড়াশোনা করেন তাদের কাছেও যে এই চৈতন্য চরিতামৃত এত প্রিয়, সেটা আমার আগে জানা ছিল না, সে ধারণা আমার আগে ছিল না। এখন এই ধারণা কেন হলো সেই প্রশ্ন নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন না কেন এই কথা বলছি। বুঝিয়ে বলছি। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি এই মুহূর্তে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ঠিকই, কিন্তু আসলে তিনি কর্ণাটকের রাজধানী থেকে রাজনীতি থেকেই সর্বভারতীয় মঞ্চে এসেছেন এবং সর্বভারতীয় রাজনীতির গদিতে বসার পরে মল্লিকার্জুন খাড়গে এখন যে সুরে কথা বলছেন তা কার্যত হুবহু মিলে যাচ্ছে চৈতন্য চরিতামৃতের ওই লাইনের সঙ্গে। মনে হচ্ছে তিনি যেন তৃণমূলের উদ্দেশ্যে বলছেন যে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তার কথাবার্তা শুনে এরকমই মনে হচ্ছে। এই রাজ্যে তৃণমূল যতই কংগ্রেসের সাইনবোর্ডটা পর্যন্ত খুলে ফেলে দেওয়ার চেষ্টা করুক, এই রাজ্যে কংগ্রেসের কর্মীরা যতই শাসক দলের হাতে খুন হয়ে যাক, এই রাজ্যে কংগ্রেসের নেতাকর্মীদের যতই ভুয়ো মামলায় ফাঁসানোর অভিযোগ উঠুক, তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস কর্মীরা যতই খড়গহস্ত হোক, খাড়গে দিল্লিতে বসে সেসব মানতে নারাজ। তিনি এখনও জোর গলায় বলে দিচ্ছেন যে তিনি তৃণমূলের পাশেই আছেন এবং তৃণমূলই তার বন্ধু। এই বার্তা তিনি দিল্লির মঞ্চ থেকে বা দিল্লির রাজনীতি থেকে স্পষ্ট দিয়ে দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরীকে, এবং এই রাজ্যের কংগ্রেস কর্মীরা তাতে যতই আশাহত হন তাদেরও স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে ভাই, যত মার খেতে হয় খেয়ে নাও, মুখ বুজে থাকো, তৃণমূলই আমাদের বন্ধু, সেটা মেনে নিয়েই চলতে হবে, না হলে মানে মানে সরে পড়তে পারো। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। বাংলায় যে মহিলা আমাদের খতম পর্যন্ত দোস্তি করতে পারি না। आजीनंद चौधरी निर्णय लेने वाले नहीं। এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই। हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এবার আপনাদেরকে একটা কথা বলি, ঈশান দেব আপনাদেরকে এতক্ষণ শ্রী চৈতন্য চরিতামৃতের কথা বলছিলেন, আমি আপনাদেরকে পুতুল নাচের ইতিকথা শোনাবো, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। এবার এই উপন্যাস সম্পর্কে কম বেশি হয়তো অনেকেই জানেন, কিন্তু হয়তো এটা বুঝতে পারছেন না যে কেন হঠাৎ করে পুতুল নাচের ইতিকথার কথা এইখানে প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটা আপনারা বুঝতে পারছেন না। আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করব। আমরা কি দেখলাম, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে প্রকারান্তরে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাবার বার্তা দিতেও একবার মুখ কাঁপেনি, একবার ঠোঁট কাঁপেনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। এবার কেন সেটা হয়নি? এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের নেতাকর্মীরা মার খাক তৃণমূল কংগ্রেসের হাতে, কংগ্রেসের নেতাকর্মীরা বেঘরে প্রাণ চলে যাক, খুন হয়ে যাক তাদের তৃণমূল কংগ্রেসের হাতে, অথবা তৃণমূল কংগ্রেসের দ্বারাই একাধিক মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হোক এই বাংলার কংগ্রেস নেতা কর্মীদের, তাতে কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না মল্লিকার্জুন খাড়গের। আর তাই জন্যই তিনি বলছেন যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে কোনো সমস্যা নেই, তিনি তো বলছেন বাইরে থেকে সমর্থন করবেন, কাজে এটা স্পষ্ট। এবং তিনি বলছেন যে সরকার যদি আসে তাহলে তিনি সেই সরকারে সামিল থাকবেন, তার মানে তিনি ইন্ডি জোটের সঙ্গে আছেন। কংগ্রেসের হয়ে অধীর রঞ্জন চৌধুরী, বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি কি বলছেন তাতে কিচ্ছু যায় আসে না। এবারে মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্যটা তিনি নিজে বলছেন নাকি তাকে দিয়ে বলানো হচ্ছে, এই বিষয়টাতে নজর রাখাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কারণ এই বাংলায় তৃণমূল কংগ্রেস যতই অত্যাচার চালাক না কেন কংগ্রেসের ওপর, দিল্লির মসনদে তো নিজের জায়গা করে নিতে সোনিয়া গান্ধীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কেন তিনি এটা ভাবছেন সেটা তিনি জানেন, বা কংগ্রেস জানে, বা হয়তো গান্ধী পরিবার তারা জানে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সোনিয়া গান্ধীর বন্ধু, তার পাশে দাঁড়াচ্ছে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা যেরকমভাবে এই বাংলার আনাচে কানাচে কাজ করে, ঠিক সেই অনুপ্রেরণাই কি দিল্লিতে জাতীয় কংগ্রেসের অন্দরেও কাজ করছে। মল্লিকার্জুন খাড়গে আদতে যে কথাগুলো বলছেন সেগুলো তিনি নিজে বলছেন, নাকি তাকে আরও উচ্চস্থানীয় নেতৃত্ব সাহস দিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি, মানে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এই ধরনের কথা বলার? এইখানেই ভাবতে হবে যে এখানে কে পুতুল, সেই পুতুলকে কে নিয়ন্ত্রণ করছে এবং কিভাবে তার ইতি কথা তৈরি হচ্ছে। এবার কয়েকটা ছবি দেখুন। এগুলো ছবি দেখে নেব। এতক্ষণ তো পুতুল নাচের ইতি কথা বুঝলেন, কে পুতুল হিসেবে নাচছেন, কে সেই পুতুলকে নাচাচ্ছেন, আর যিনি পুতুলকে নাচাচ্ছেন তাকে কে অনুপ্রেরণা দিচ্ছে, এই সব কিছু আশা করি বুঝতে পেরেছেন। তার কারণ এই রাজ্যেও অনুপ্রেরণার স্রোত আপনারা সারাক্ষণ দেখতে পান। এবার কিছু ছবি দেখে নিন যে মল্লিকার্জুন খাড়গে এই কথা বলার পর, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে যে ধরনের মন্তব্য তিনি করেছেন, তারপরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভিতরে মল্লিকার্জুন খাড়গে সম্পর্কে মানসিকতাটা কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে কেমন হয়েছে একটু ছবি দেখুন। মল্লিকার্জুন খাড়গের ছবিতে আজকে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। কলকাতায় মল্লিকার্জুন খাড়গের ছবিতে আজকে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। মল্লিকার্জুন খাড়গে হতে পারেন আপনি এই মুহূর্তে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, কিন্তু আপনি কর্ণাটকের রাজনীতি থেকে সদ্য কয়েক বছর আগে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে উজ্জ্বল হয়েছেন। তার আগে আপনাকে জাতীয় রাজনীতিতে কজন চিনত হাতে গুনে বলে দেওয়া যায়। বিভিন্ন রাজ্যে যাদেরকে ঘিরে এখনো কংগ্রেস টিকে রয়েছে, বিভিন্ন রাজ্যে যেসব নেতারা এখনো কংগ্রেসের সাইনবোর্ডগুলো টিকিয়ে রেখেছেন, আপনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন বলে সেই নেতাদের যদি অগ্রাহ্য করতে থাকেন, তাদের যদি অবমাননা করতে থাকেন, তাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য যদি করতে থাকেন, তাহলে এই দশা হওয়া খুব একটা আশ্চর্যজনক বা বিস্ময়কর নয়। সেটাই হলো। এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে কংগ্রেস কর্মীদের আবেগ কতটা রয়েছে সেটা বলে দেওয়া বাহুল্য। ফলে অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে যদি এই রকম মন্তব্য, বেলাগাম মন্তব্য মল্লিকার্জুন খাড়গেও করেন, তাহলে তিনিও যে ছাড় পাবেন না, তার ছবিতেও যে কালি মাখানো হবে সেটা কলকাতা দেখিয়ে দিল, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা দেখিয়ে দিলেন। এই ছবি তো দেখলেন। এবার শুনে নিন মল্লিকার্জুন খাড়গে কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে, যে কারণে কংগ্রেসের কর্মী সমর্থকরা এতটা রুষ্ট তাদের দলের সর্বভারতীয় সভাপতির উপরে। কি বলেছিলেন মল্লিকার্জুন খাড়গে? অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে মল্লিকার্জুন খাড়গের মন্তব্যটা ঠিক কী ছিল, যেটা এইভাবে প্রায় বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল এই রাজ্যের কংগ্রেস কর্মীদের মনে? শুনবো সেই মন্তব্য। चौधरी की आजीनंद चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। শুনলেন তো মন্তব্যটা? নির্ণয় আমরা নিই, সিদ্ধান্ত আমরা নিই, আমিত্ব দেখাচ্ছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত মানতে হবে। অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের দলনেতা। অধীর রঞ্জন চৌধুরী সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। তিনিও শুধুমাত্র এই রাজ্যের নেতা নন, সর্বভারতীয় স্তরের নেতা। তিনি নির্ণয় নেন না, তিনি
সিদ্ধান্ত নেন না, সিদ্ধান্ত আমরা নিই মানে কে? আমরা বলতে কার কথা বলছেন? কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হওয়া সত্ত্বেও অধীর রঞ্জন চৌধুরী নেন না সিদ্ধান্ত। আমরার ব্র্যাকেটের মধ্যে অধীর চৌধুরী নেই, এই কথা বলে কি বোঝাতে চাইলেন খড়গে? আমরা মানে কারা? শুধু খড়গে আর সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী, এটাই কি বোঝালেন? জানি না, আমরা খড়গেই ভালো করে উত্তরটা দিতে পারবেন। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর কোন মন্তব্যের প্রেক্ষিতে মল্লিকার্জুন খড়গে এইভাবে বেলাগাম হয়েছিলেন সেটা একবার শুনবো। পিসিআরকে বলবো সেই মন্তব্য শোনাতে, যে অধীর রঞ্জন চৌধুরী যেখানে একেবারে সোজাসুজি মুখের উপর বলে দিয়েছিলেন যে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করা কেন কংগ্রেসের পক্ষে সম্ভব না। শুনবো সেই কথা। ইন্ডিয়া জোটের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে, সহানুভূতি সমর্থন বাড়ছে। সেই জায়গাটাই মমতা চাইছে না সমর্থন সহানুভূতি সম্পূর্ণ তার থেকে বঞ্চিত। তাই এই ইন্ডিয়া জোটের মধ্যে আমি আছি এই বার্তা দিয়ে মমতা ব্যানার্জি চাইছে সেই সহানুভূতি, সেই সমর্থনের কিছুটা অংশ তার সঙ্গে রাখতে যাবে। শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য। অধীর চৌধুরী যে কথাটা বলছেন তৃণমূল সম্পর্কে, এটাই পশ্চিমবঙ্গের আপামর কংগ্রেস কর্মীদের মনের কথা। মল্লিকার্জুন খড়গে যেটা বলছেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা সে কথা বিশ্বাস করেন না। যাই হোক, দলের সর্বভারতীয় সভাপতির ছবিতে প্রকাশ্যে কালি মাখানো হচ্ছে, এটা বোধহয় এই ভোটের মরশুমে কংগ্রেসের জন্যও ভালো নয়। ফলে ড্যামেজ কন্ট্রোলেরও একটা চেষ্টা হলো, সেই ছবিও দেখাবো। পরে দুধ কিনে এনে সেই দুধ দিয়ে ছবিটা পরিষ্কার করা হলো, যেখানে কালি কাদা এইসব মাখিয়ে দেওয়া হয়েছিল খড়গের ছবিতে, সেখানে দুধ ঢেলে ছবিটা আবার পরিষ্কার করে দেওয়া হলো। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলো, কিন্তু আদৌ কি ড্যামেজ কন্ট্রোল হয়েছে? কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব যে ভাষায় কথা বলছেন, অধীর চৌধুরীর কর্তৃত্বকে যেভাবে নস্যাৎ করে দিচ্ছেন, ধূলিসাৎ করে দিচ্ছেন, তাতে এই রাজ্যে যতই কালি মাখানো ছবিকে দুধ দিয়ে পরিষ্কার করা হোক আবার প্রায়শ্চিত্তের ঢঙে, মল্লিকার্জুন খড়গের আর কোনো ভাবমূর্তি এই রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে কি অবশিষ্ট রইল? সৃজিতা, আসলে এই ইন্ডি জোট, কংগ্রেস, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে সব কিছুকে নিয়ে যেন মনে হচ্ছে একটা রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে, এবং সেখানে কি রঙ্গ চলছে বোঝা বড় দায়। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন যে একটা গোটা জোট তৈরি করা হলো, তার একটা সেই অ্যালায়েন্সের একটা নামও দেওয়া হলো, INDIA, সুবিশাল একটা নাম দেওয়া হলো। দিকে দিকে সেই অ্যালায়েন্স আবার বৈঠকও করলো। আপনারা জানেন সেটা পাটনা, তারপরে বেঙ্গালুরু, তারপরে মুম্বাই, তারপরে দিল্লি, বিভিন্ন জায়গায় দিকে দিকে নানা বৈঠক হলো সেই জোটের বৈঠকে যখন সবাইকে দেখতে পাচ্ছি একসঙ্গে জোটে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের দল, তার বিরোধিতায় সুবিশাল লড়াইয়ের একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। তারপর আমরা কি দেখতে পেলাম? তারপর আমরা সরাসরি চলে আসি এই রাজ্যের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছেন যে ইন্ডি জোট কোনো এই বাংলায় নেই, এই বাংলায় কংগ্রেস শত্রু, CPM শত্রু, ইত্যাদি ইত্যাদি, অন্যান্য দল শত্রু, এখানে কোনো জোট নেই, হয়ে গেল। তারপরে আবার বললেন যে তিনি ইন্ডি জোটের অংশ নন, একবার বুঝিয়ে দিলেন। তারপরে আরেকবার বলছেন বাইরে থেকে সমর্থন করবেন, যদি এরকম কোনো সরকার তৈরি হয় জোটে তাহলে তিনি সামিল হয়ে যাবেন। আবার কখনো এই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বা সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে, মানে এই রাজ্যের কংগ্রেসকে সরাসরি তোপদাগ দিয়ে একবারও পিছপা হন না, কখনোই হন না, এবারও হননি। এবং তিনি কার্যত এটা বলতেও বাকি রাখেননি, ওই যে বিজেপি রয়েছে, মানে যার বিরোধিতায় একটা গোটা জোট তৈরি হয়েছে, তাদের নাকি হাত পা কান চোখ নাক সবই নাকি এই বাংলায় কংগ্রেস বা বকুলমে অধীর রঞ্জন চৌধুরী। বারবার ভাষায় আক্রান্ত করেছেন এই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে জাতীয় কংগ্রেসের বইই গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন একবার। CPM এর সমর্থন নিয়ে, বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে, তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি নাড্ডাবাবু এলেন, বহরমপুরে মিটিং করলেন, তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না। তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব সম্পর্কে কি বললেন সেটাও শুনলেন। এই রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে, অধীর রঞ্জন চৌধুরীকে এরকম প্রকাশ্যে আক্রমণ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটুও বাধছে না।
আবার বলছি, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু শুধুমাত্র এই রাজ্যের কংগ্রেস নেতা নন। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের নেতা। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি জোট রয়েছে কোট আনকোট, কিন্তু অন্যতম কেন্দ্রীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী নাকি সেই জোটের অংশ নন। এই রাজ্যের কংগ্রেস সিপিএম নাকি বাদ, এবং অধীর রঞ্জন চৌধুরীর নামে এরকম প্রকাশ্য মন্তব্য। একা মমতা বন্দ্যোপাধ্যায় নন, আর আক্রান্ত বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের আক্রমণের শিকার একমাত্র অধীর রঞ্জন চৌধুরীও নন। রাহুল গান্ধী, যিনি কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, এই মুহূর্তেও যিনি কংগ্রেসের অন্যতম দণ্ডমুণ্ডের কর্তা সারা দেশে, সেই রাহুল গান্ধীকেও কিন্তু তৃণমূল এই রাজ্যে হেনস্থার মুখে ফেলেছে। রাহুল গান্ধী নিজের কর্মসূচি নিয়ে যেদিন অসম থেকে পশ্চিমবঙ্গে ঢুকলেন, এই রাজ্যের সীমানায় রাহুল গান্ধী পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান হয়েছিল। সেই ছবি দেখবেন, সেই ছবি। রাহুল গান্ধী যে মুহূর্তে ঢুকলেন এই রাজ্যে, সঙ্গে সঙ্গে গো ব্যাক স্লোগান। কোচবিহারে, আলিপুরদুয়ারে রাহুল গান্ধীকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো এই রাজ্যের তৃণমূল কর্মীরা বা এই রাজ্যের শাসক দল যতই জোটে থাকুক আর যেখানেই থাকুক, এই রাজ্যে কংগ্রেসকে চায় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ করছেন এমন নয়, শুধুমাত্র প্রদেশ কংগ্রেসকে আক্রমণ করছেন এমন নয়, এই রাজ্যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী যদি ঢোকেন তাহলে তিনিও একই রকম তোপের মুখে দাঁড়াচ্ছেন। তাকে ঘিরেও তৃণমূলের পতাকা নাড়ানো হচ্ছে, কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক বলা হচ্ছে। তারপরেও মল্লিকার্জুন খাড়গে কি বলছেন আরেকবার একটু সংক্ষেপে শুনবো। কি বলছেন মল্লিকার্জুন খাড়গে? अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আরও একবার শুনিয়ে নিলাম আপনাদের কি বলছেন খাড়গে। তারপরে অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি বলছেন সেটাও একবার শুনবো। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে হেজিটেশন নেই। বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জুড়ে আছি, বাংলায় আমি সিপিএম আর কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি। মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি, আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। একা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যে এই ধরনের আক্ষেপ প্রকাশ করছেন এমন কিন্তু নয়। এই রাজ্যের কংগ্রেসের অন্য নেতাকর্মীরা কি বলছেন সেটাও একবার দেখব। কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের সামনের সারির মুখপাত্র সুমন রায়চৌধুরী, তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কি বলেছেন? আমরা আপনার তৃণমূলের বিরুদ্ধে সংগ্রামের সাথী। অধীর রঞ্জন চৌধুরীকে সমর্থন করে তিনি এটা লিখেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। তিনি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তার নিজের একটা ছবি দিয়েছেন, লিখেছেন যারা দুধ কলা দিয়ে সাপ পুষতে চাইছেন পুষুন, কিন্তু সেই সাপ পোষার কারবারের মধ্যে তিনি যে থাকবেন না সেটা পরিষ্কার করে দিয়েছেন। লিখেছেন বাংলার অত্যাচারিত কংগ্রেস কর্মীরা মানবেন না। যে কথা এতক্ষণ ধরে বলছিলাম যে এই রাজ্যে কংগ্রেস কর্মীরা কতটা অত্যাচারিত, প্রতিদিন কোথাও কংগ্রেস তাদের পতাকাটা সদর্পে ওড়ানোর চেষ্টা করছে দেখলেই কিভাবে শাসক দলের হাতে আক্রান্ত হতে হয় সেটাই সুমন রায়চৌধুরী আর জানেন, যেমন অধীর চৌধুরীও জানেন। ঠান্ডা ঘরে বসে নিদান দেওয়া সহজ, দল থাকলে তবে না হাইকমান্ড। অর্থাৎ হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে, গান্ধী পরিবার যারা বলছেন যে আমরা নির্ণয় নিই, অধীর রঞ্জন চৌধুরী নেন না, সেই হাইকমান্ডকে নিশানা করেছেন আরও একজন, তিনি সুমন রায়চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী একা নন, আসলে এই রাজ্যের গোটা কংগ্রেসটাই, এই রাজ্যের কংগ্রেস কর্মীদের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকে এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গেই সহমত, তাই নয় কি সৃজিতা? এখানে আরেকটা মজার বিষয় আছে, মানে এই হাই কমান্ডের তৃণমূল কংগ্রেস প্রীতি দেখলে সত্যি অবাক হতে হয়।
আপনাদেরকে বলে রাখি, কিছুদিন আগে পি চিদম্বরম কলকাতা হাইকোর্টে একটি মামলা লড়তে এসেছিলেন। তখনও কংগ্রেসের তরফ থেকে বা কংগ্রেস সমর্থিত আইনজীবী হতে পারে হয়তো, তারা কার্যত গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখিয়েছিলেন পি চিদম্বরমকে। একটু প্রেক্ষাপটটা আপনাদেরকে ছোট করে বলে দিই। 2018 সালে রাজ্য সরকারের অধীনে মালিকানাধীন মেট্রো ডেয়ারি, সেই মেট্রো ডেয়ারি বিভিন্ন শেয়ার বেচতে বেচতে একটি বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে, এরকম একটি অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী। এবং সেই ঘটনায় মানে পি চিদম্বরম চলে এলেন কলকাতা হাইকোর্টে কার হয়ে লড়তে? না এই শাসক দলের হয়ে লড়তে, এই রাজ্য সরকারের হয়ে লড়তে। অদ্ভুত ব্যাপার। তখনও কিন্তু এই হাইকমান্ডের অংশকেই কালো পতাকা দেখতে হয়েছিল প্রদেশের যে কংগ্রেস কমিটি রয়েছে, যে কংগ্রেস সমর্থক নেতারা রয়েছেন তাদের কাছ থেকে। অদ্ভুত বিষয়। আমরা সেই ছবি দেখলাম, পি চিদম্বরম হাইকোর্টে এসে মামলা লড়তে গিয়ে কিভাবে কংগ্রেস কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন। যেমনটা সৃজিতা বলছিল, সেই মেট্রো ডেয়ারি মামলা, যে মামলা অধীর রঞ্জন চৌধুরী নিজেই উদ্যোগী হয়েছিলেন, যে মামলায় কলকাতা হাইকোর্টে যে মামলা চলছিল, সেই মামলায় অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে দাঁড়িয়ে পড়লেন পি চিদম্বরম আইনজীবী হিসেবে। কি দল, তার কি কাঠামো, কে কার পক্ষে কে কার বিপক্ষে, সব হিসেব গুলিয়ে যায়। এই রাজ্যের শাসকের দুর্নীতির কথা তুলে ধরে অধীর রঞ্জন চৌধুরী তিনি মামলা করছেন, আর সেই মামলায় অধীরের বিরোধী পক্ষ হয়ে চলে আসছেন চিদম্বরম মামলা লড়তে। স্বাভাবিক, কংগ্রেস কর্মীরা তারা তো বিক্ষোভ দেখাবেনি। তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের এই বাধ্যবাধকতার কিছু কারণও রয়েছে। অভিষেক মনু সিংভির কথা নিশ্চয়ই মনে আছে, আর প্রদীপ ভট্টাচার্যের কথা তো মনে থাকবেই। তিনি এই রাজ্যেরই নেতা এবং এবারও উত্তর কলকাতা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এই অভিষেক মনু সিংভি, তাকে পশ্চিমবঙ্গ থেকে জিতিয়ে রাজ্যসভায় পাঠানোর জন্য তৃণমূলের সমর্থন ভিক্ষা করতে হয়েছিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে। একই রকমভাবে প্রদীপ ভট্টাচার্যও কিন্তু তৃণমূলের সমর্থন পান। একই রকমভাবে প্রদীপ ভট্টাচার্যও রাজ্যসভায় যাওয়ার জন্য তৃণমূলের সমর্থন পান। রাজ্যসভায় যে সংখ্যা কম, আর পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যা আরও কম, এখন তো নেই। ফলে এই রাজ্য থেকে কোনো প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠাতে হলে তৃণমূলের সমর্থনটা খুব জরুরি হয়ে পড়ে। তাই তৃণমূলকে তো এইভাবে তোষণ করে বা তোষামত করে রাখতেই হবে, তাই নয় কি সৃজিতা? আসলে হাইকমান্ড এই প্রদেশে মানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গুরুত্ব বুঝতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে অন্যান্য অনেক দলই হয়তো বোঝে, বিজেপিও হয়তো বোঝে। দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। যেমন টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে, মমতা ব্যানার্জি উল্টোপাল্টা বকছেন, কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে, তো সেই জন্য তাদের অবস্থা খারাপ। আর কিছু না হোক, অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায়, তাকে বার করে দিয়ে ওরা টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন। এটা কংগ্রেস ভেবে দেখুক। কার্যত এই কংগ্রেসের জীবন কাঠিকে হয়তো চিনতে পারছেন না হাইকমান্ড। ঈশান দেব একেবারেই তাই, কংগ্রেসের জীবন কাঠিকে হাইকমান্ড চিনতে পারছেন না। এই রাজ্যে কংগ্রেস কর্মীরা কি পরিস্থিতির মধ্যে আছেন, কংগ্রেস হাইকমান্ডের সেটা বোঝার মতো শক্তি আছে কিনা আদৌ, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হচ্ছে। ফলে অধীর রঞ্জন চৌধুরী কোন পথে যান, আর তার সঙ্গে এই রাজ্যের কংগ্রেস কর্মীরা কি সিদ্ধান্ত নেন, সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।